প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ যে আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় থেকে সম্পদ অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গত দিনের ক্লাসে আমরা দায় সম্পর্কে আলোচনা করেছিলাম, দায়গুলি শিখেছিলাম। যে দায়গুলির ভিতর আমাদের ছিল অন্তর্দায়, বহির্দায়। বহির্দায়কে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। অন্তর্দায়কে আর খুব বেশি একটা ভাগাভাগির আওতায় নেওয়া হয়নি। তো আমরা আজকে তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্যে দায়গুলো শিখেছিলাম, সম্পদগুলো আজকে শিখে নেব। তো আমরা সম্পদের শ্রেণী বিভাগ শেখার আগে জেনে নিতে চাচ্ছি সম্পদ কী। প্রশ্ন: সম্পদ কী? উত্তর হিসাবে আমরা লিখছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানায় থাকা বস্তুগত সামগ্রী ও অবস্তুগত সামগ্রীর অধিকারকে সম্পদ বলে। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানায়, অর্থাৎ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বস্তুগত সামগ্রী হতে পারে যেটার মালিকানা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের, অথবা অধিকার, অবস্তুগত সামগ্রীর অধিকার। এই বস্তুগত এবং বস্তুগতর মালিকানা, অবস্তুগতর অধিকার। অর্থাৎ বস্তুগত সম্পদের উপর যদি মালিকানা প্রতিষ্ঠিত হয় সেটি সম্পদ, অবস্তুগত সামগ্রীর উপর যদি অধিকার প্রতিষ্ঠিত হয় সেটাও সম্পদ। এরপর সম্পদ প্রধানত কয় প্রকার? কি কি? প্রধানত দুই প্রকার: স্পর্শনীয় অস্পর্শনীয়। সম্পদ প্রধানত কয় প্রকার? কি কি? প্রধানত দুই প্রকার: স্পর্শনীয় ও অস্পর্শনীয়। এরপর স্পর্শনীয় সম্পদকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে।
তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, স্পর্শনীয় সম্পদ কয় প্রকার, কি কি? 4 প্রকার। এক, চলতি। 2, তরল। 3, স্থায়ী। 4, ক্ষয়িষ্ণু। স্পর্শনীয় সম্পদকে আমরা 4 ভাগে ভাগ করলাম, যার ভিতর আছে চলতি সম্পদ, তরল সম্পদ, স্থায়ী সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ। এখন আমরা এই স্পর্শনীয় সম্পদগুলোর ব্যাখ্যা করতে চাচ্ছি। স্পর্শনীয় সম্পদগুলোর ভিতর চলতি সম্পদ কি, কাকে বলে, তরল সম্পদ কেমন, স্থায়ী সম্পদ কেমন, ক্ষয়িষ্ণু সম্পদ কেমন, এই সম্পদগুলোকে আমরা ধাপে ধাপে দেখে নিতে চাচ্ছি। প্রথমেই আমরা জেনে নেব তরল সম্পদ কি। তরল সম্পদ কি? তরল সম্পদ কি এটা জানার সাথে সাথে আমরা বুঝে ফেলব এর সংজ্ঞাটা বা কি কি এর আওতায় আসতে পারে। যে সকল সম্পদ কম সময়ের জন্য ব্যবহার করার সুযোগ হয় তাকে তরল সম্পদ বলে। এর মেয়াদ সাধারণত 1 থেকে 2 সপ্তাহ, 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 1 বছর হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম তরল সম্পদগুলি আমাদের বেশ খানিকটা অল্প সময়ের জন্য আমরা এর সুযোগ সুবিধা বা ব্যবহার করতে পারি, এর অল্প সময়ের জন্য সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেখানে বলা হচ্ছে যে সকল সম্পদ কম সময়ের জন্য ব্যবহার করার সুযোগ হয় তাকে তরল সম্পদ বলে। এর মেয়াদ সাধারণত 1 থেকে 2 সপ্তাহ, 2 থেকে 3 মাস অথবা সর্বোচ্চ 1 বছরের জন্য ব্যবহার করা যায়। তবে 1 বছরের অধিককাল যদি হয়ে থাকে কখনো, তাকে আমরা তরল সম্পদ বলতে পারবো না। অর্থাৎ তরল সম্পদ আমাদের বলতে গেলে তার ব্যবহার সময়সীমা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত হতে পারে।
আমরা উদাহরণগুলি জেনে নিই। যেমন প্রাপ্য হিসাব, নগদ তহবিল, ব্যাংক জমা, মজুদ পণ্য, অগ্রিম খরচ। প্রাপ্য নোট, প্রাপ্য বিল, এগুলিকে আমরা উদাহরণ হিসাবে নিতে পারি। আমাদের মূল টপিক্সটা এখন চলছে স্পর্শনীয় সম্পদ কয় প্রকার, কী কী, সেখানে আমরা 4 প্রকার দেখেছি। এর ভিতর আমাদের চলতি সম্পদ আলোচনাটা শেষ হলো, অর্থাৎ চলতি সম্পদ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের রোমান সংখ্যার 2 চলে আসবে। রোমান সংখ্যার 2, আমার এখানে একটু লেখা ভুল হয়েছে। কি ভুল হলো? যে সকল সম্পদ কম সময়ের জন্য ব্যবহার করার সুযোগ হয় তাকে চলতি সম্পদ বলে। আসলে আমরা চলতি সম্পদ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি সেখানে তরল লিখে ফেলেছি। লেখার ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তোমরা তরল শব্দটাকে চেঞ্জ করে চলতি সম্পদ লিখে নাও। শুধুমাত্র 2টি শব্দের পরিবর্তন আমাদের ছিল, আর সব কিছুই ঠিক আছে। চলতি সম্পদ কি? যে সকল সম্পদ কম সময়ের জন্য ব্যবহার করার সুযোগ হয় তাকে চলতি সম্পদ বলে। এর মেয়াদ সাধারণত 1 থেকে 2 সপ্তাহ, 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 1 বছরের হয়ে থাকে। যেখানে উদাহরণ হিসাবে লেখা হলো প্রাপ্য হিসাব, নগদ তহবিল, ব্যাংক জমা, মজুদ পণ্য, অগ্রিম খরচ, প্রাপ্য নোট, প্রাপ্য বিল। এবার আমরা তরল সম্পদে যাব। তরল সম্পদ কি? তরল সম্পদটা আমরা জেনে নিই। তরল সম্পদ কি? অতি অল্প সময়ে যে সকল সম্পদ নগদে রূপান্তর করা যায়। নগদে রূপান্তর, আমি এখানে উপরে একটা হাইপেন দিয়ে লিখে দিচ্ছি পরিবর্তন। রূপান্তর করা যায় মানে পরিবর্তন করা যায়। রূপান্তর করা যায় তাকে তরল সম্পদ বলা হয়। যে সকল সম্পদ অনেক অল্প সময়ের মধ্যে নগদে রূপান্তর করা যায় তাকে তরল সম্পদ বলা হয়। যেমন নগদ তহবিল, এটা রূপান্তর করার কিছু নাই, এটা তো অলরেডি নগদ হিসাবেই আছে। নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব। এই আমি এখানে ছোট্ট করে একটা অন্য জিনিস লিখে রাখছি। সেটা কি? চলতি থেকে বাদ
মজুদ পণ্য ও অগ্রিম খরচ। চলতি থেকে বাদ মানে চলতি সম্পদ থেকে বাদ, চলতি সম্পদ থেকে বাদ, চলতি সম্পদ থেকে বাদ মজুদ পণ্য ও অগ্রিম খরচ। অর্থাৎ আমরা এটা লেখা থেকে যে জিনিসটা বুঝে নিলাম সেটা হচ্ছে চলতি সম্পদ এবং তরল সম্পদের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য বিদ্যমান। চলতি সম্পদ, তরল সম্পদ এর অধিকাংশ দফাগুলি এক, শুধুমাত্র চলতি সম্পদের আওতাভুক্ত হয় মজুদ পণ্য অগ্রিম খরচ, আর তরল সম্পদের থেকে বাদ যায় মজুদ পণ্য অগ্রিম খরচ। অর্থাৎ মজুদ পণ্য এবং অগ্রিম খরচ যে সম্পদের ভিতর অন্তর্ভুক্ত আছে তা চলতি সম্পদ, যে সম্পদের ভিতর মজুদ পণ্য অগ্রিম খরচ অন্তর্ভুক্ত নাই তা তরল সম্পদ। আমাদের স্পর্শনীয় সম্পদের আলোচনা চলছে। স্পর্শনীয় সম্পদকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, যার ভিতর ছিল চলতি সম্পদ, তরল সম্পদ, স্থায়ী সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ। আমাদের চলতি সম্পদ এবং তরল সম্পদ সম্পর্কে আলোচনা শেষ হলো। এরপর আমরা দেখে নেব স্থায়ী সম্পদটি কেমন। তরল সম্পদ আমরা শেষ করেছি, এরপর আমরা যেতে চাচ্ছি স্থায়ী সম্পদে। স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ কি? ব্যক্তি বা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে ব্যবহার করার জন্য যে সকল সম্পদ সংগ্রহ করেন তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি। তাহলে আমরা দেখলাম সেই সকল সম্পদকে আমরা স্থায়ী সম্পদ বলতে পারবো যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় আর দীর্ঘ মেয়াদে ব্যবহার করার জন্য সংগ্রহ করে থাকেন। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য যে সকল সম্পদ সংগ্রহ করেন তাকে স্থায়ী সম্পদ বলে। উদাহরণ হিসেবে আমরা লিখেছি আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা। এভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে। যন্ত্রপাতি নামেও তোমাদের কখনো কখনো আলাদা হিসাবে থাকে। ভূমি দালান কোঠা বলে শব্দটা থাকে। ভিন্ন ভিন্ন আঙ্গিকে এই স্থায়ী সম্পদের বর্ণনা দেওয়া হয়ে থাকে। আমাদের এরপরে আছে ক্ষয়িষ্ণু সম্পদ। ক্ষয়িষ্ণু শব্দটার অর্থ কি? ক্ষয়, অথবা এটাকে বলা যেতে পারে
ধাপে ধাপে পর্যায়ক্রমে মূল্যের হ্রাস হয় এ ধরনের যত রকমের সম্পদ তাকে ক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়। আমাদের স্থায়ী সম্পদ শেষ হলো, বাকি রয়ে গেল আমাদের ক্ষয়িষ্ণু সম্পদ। জেনে নেব ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে। ক্ষয়িষ্ণু সম্পদ কি? এর সংজ্ঞা হিসাবে আমরা লিখে নেব ক্রমাগত ব্যবহারের ফলে যে সকল সম্পদ ক্ষয়প্রাপ্ত বা মূল্য হ্রাস ঘটায় তাকে ক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়। উদাহরণটা লেখো। যেমন এই ক্ষয়িষ্ণু সম্পদের আওতাভুক্ত ইজারা সম্পত্তি, অর্থাৎ নির্দিষ্ট কয়েক বছরের জন্য ধার নেওয়া, ভাড়া নেওয়া ইজারা সম্পত্তি, প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব, বনজ সম্পদ বা বনজ সম্পদ, খনিজ সম্পদ। অর্থাৎ বন থেকে আমরা যদি একের পর এক সম্পদ আরোহণ করি, একের পর এক সম্পদ আহরণ করার জন্য আমাদের বনজ সম্পদের পরিমাণ কমতে থাকে। খনি থেকে একের পর এক খনিজ সম্পদ উত্তোলন করার জন্য ভূগর্ভস্থ সম্পদের পরিমাণ কমতে থাকে। ইজারা সম্পত্তি সাধারণত তোমরা লক্ষ্য করেছ 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য নেওয়া হয়, যেখানে দেখা যায় আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এমনভাবে ব্যবহারের জন্য চুক্তিমূল্য কমতে থাকে। 5 বছর ব্যবহার করার পরবর্তীতে ওই ইজারা সম্পদ আর 5 বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। এমনভাবে ব্যবহার করতে করতে যখন আমাদের 10 বছর পূর্ণ হবে, ওই সম্পদের ব্যবহারযোগ্যতা হারাবে। এজন্য এই সম্পদগুলিকে ক্ষয়িষ্ণু সম্পদ বলা হচ্ছে। গ্রন্থস্বত্ব অনুরূপ, তবে গ্রন্থস্বত্বের ভিতর অল্প কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়। আমাদের স্পর্শনীয় সম্পদগুলি সবই শেষ হলো, আর আমাদের বাকি আছে অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদের সংজ্ঞা তোমরা বেশিরভাগ জানো, অর্থাৎ যে সকল সম্পদ স্পর্শ করা যাচ্ছে না তাকেই অস্পর্শনীয় সম্পদ বলা হচ্ছে। তবে